নমস্কার সাংবাদিক বন্ধুরা, আজকে আমরা কয়েকটি বিষয় জনগণের অবগতির জন্য আপনাদের মাধ্যমে প্রকাশ্যে আছি। কারণ আপনারা গত কয়েকদিনে দেখেছেন একটি রাজনৈতিক দল আমাদের জনসমাবেশের পর তারা একটি সমাবেশ করেছেন এবং সেই সমাবেশ থেকে তারা যেভাবে ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন এবং যে সমস্ত অসত্য তথ্য পরিবেশন করেছেন, তাতে আমাদের তরফ থেকে, আমাদের পার্টির তরফ থেকে কিছু বক্তব্য রাখা বিশেষ প্রয়োজনীয় হয়ে পড়েছে। যদিও মানুষ তাদের এই সমস্ত বক্তব্যকে গ্রহণ করে না এবং যারা এই 88 থেকে 93 পর্যন্ত যে জোট সরকার ছিল, নতুন প্রজন্মের যারা হয়তো ভুলে গেছেন, কিন্তু ওই সময়কালে যারা দেখেছেন, সময়কালকে যারা মানে ভুগেছেন, যারা ভুক্তভোগী, তারা নিশ্চয়ই এই বিষয়গুলি জানবে। ফলে আমরা আবার নতুন করে সেই সমস্ত বিষয়গুলি মনে করিয়ে দিতে চাইছি। আমাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলি আনা হয়েছে তার তো বাস্তবে কোনো ভিত্তিই নেই, কিন্তু যারা বলছেন এই কথাগুলি তাদের হাল হাকিকত কি, তারা কি অবস্থায় ছিলেন, তাদের সরকার যখন ছিল তখন তারা কি অবস্থায় ছিল, কি ধরনের কার্যকলাপে লিপ্ত ছিলেন, সেগুলি আবার একটু আমরা মনে করিয়ে দিতে চাইছি। যদিও তাদের যে কার্যকলাপ শুধু এই জমায়েত বা তারা যে জমায়েত করেছেন সেই জমায়েতের মাধ্যমে নয়, বরাবরই এখন তারা রাজ্যের যে প্রধান বিরোধী দল সিপিআই, কমিউনিস্ট পার্টি, তাদের অগ্রণী সৈনিক হিসাবে বর্তমানে কংগ্রেস কাজ করছে। তাদের বক্তব্যটা কংগ্রেস এখন আগ বাড়িয়ে বলতে চাইছে। যাই হোক, তাদের দলের অভ্যন্তরীণ বিষয়, যদিও তাদের ক্যাপ্টেন্সি নিয়ে তো সমস্যা চলছে, কে কি দায়িত্ব নেবে এবং এ নিয়ে সংঘাত চলছে। যদিও আমি সেই বিষয়ে যাচ্ছি না, সেটা তাদের আভ্যন্তরীণ বিষয়। আপনাদের পত্র পত্রিকার মাধ্যমে সেগুলি প্রকাশ পায় এবং এই সম্মেলনটা হচ্ছে তাদের যে এই যে জগৎকরণের চেষ্টা তারা করেছেন, এটা হচ্ছে এইটার মূল কারণ হচ্ছে এটা যে তাদের সাংগঠনিক যে আভ্যন্তরীণ যে সমস্ত সমস্যা চলছে তার থেকে উত্তরণের জন্য। এবং সেই কারণেই আপনারা দেখবেন তাদের যে ঘোষণা ছিল যাদের যে নেতা আসবেন, যদিও রাষ্ট্রবিরোধী কানাইত মোল্লার আসার কথা ছিল, তিনি আসেননি। শুধু তাই না, কংগ্রেসের প্রায় বরাবরই সেটা নীতি ছিল, কখনো লোকসভা নির্বাচনের আগে বা কখনো বিধানসভা নির্বাচনের আগে তাদের সর্বোচ্চ নেতৃত্ব সোনিয়া গান্ধী, রাজীব গান্ধীর আসার কথা থাকে, তারা আসেন না। বা পরবর্তী সময় তৎকালীন প্রধানমন্ত্রীর আসার কথা ছিল, তাও আসেনি। এটা রীতি এবং সেই রীতি অনুযায়ী এবারও আমরা দেখেছি তাদের যে যার নাম ঘোষণা করেছিলেন কমিউনিস্ট পার্টিকে খুশি করার জন্য, যার নাম তারা প্রকাশ করেছিল, তিনিও আসেনি। এতে
আপনারা বিষয়টি জনসমক্ষে তুলে ধরুন। আইন আছে, আইনের পথে গিয়ে যান আপনারা। শুধু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা আপনারা এই কথাগুলি বলছেন। শতাংশেরও বিভিন্ন কম্পিটিশন আমাদের বিরুদ্ধে, তারা কত শতাংশের কথা বলবেন। আর যোগ জামানা যেভাবে কাজ হতো, যাই হোক সেদিকেও আমি যাচ্ছি না, যারা প্রবীণরা আছেন তারা যান। আমাদের সরকার আসার পর চাকরি যেভাবে দেওয়া আছে, আমি পুরো 7 বছরের আমি হিসাব দিচ্ছি না, তবুও এই সময়কালের মধ্যে সুনির্দিষ্টভাবে যে সমস্ত সরকারি চাকরিগুলি হয়েছে, 17,645 জনের চাকরি হয়েছে, এবং এ নিয়ে কোনো চ্যালেঞ্জ হয়নি কোথাও। যারা চাকরি পেয়েছেন তারা, তাদের চাকরি হারানোর কোনো সম্ভাবনা নেই। ইতিপূর্বে যে সরকারগুলি ছিল, আপনারা কমিউনিস্ট পার্টির যে সরকার ছিল, সিপিআইএম এর যে সরকার ছিল, সেই সরকারের আমলে যে কতজনের চাকরি গেছে আপনারা সেগুলি খুব ভালো করে জানেন। বিভিন্ন সময় আপনারা এগুলি প্রকাশও করেছেন, ত্রিপুরার মানুষ জানেন। 88 থেকে 93 পর্যন্ত যে সরকার ছিল, সেই সরকারের কথা হয়তো আপনারা ভুলে যেতে পারেন। আমরা সেই জন্য পত্রিকায় প্রকাশিত একটি তথ্য তুলে ধরছি। সিভিল সার্ভিস নিয়োগে সংবিধান লঙ্ঘন হয়েছে, হাইকোর্টের রায়। টিসিএস পরীক্ষা ছিল 1990 সনে 39 জনকে টিসিএস ও টিপিএস পদে নিয়োগের ক্ষেত্রে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন ভারতীয় সংবিধানের 316(3) ও 319 নম্বর ধারাকে লঙ্ঘন করেছিল। হাইকোর্টের রায়। তারা সংবিধান নিয়ে কথা বলে, নিয়োগ প্রক্রিয়া নিয়ে কথা বলে। তারা বলুন না ওদের জবাবটা দিতে। কংগ্রেসের যে বর্তমানে নেতারা রয়েছেন তারা জবাব দেন, তারা অনেকেই জানেন বিষয়গুলি। কিভাবে চাকরি হতো, অফার কিভাবে বিলি হতো, ভুলে যায়নি মানুষ। বিয়েতে অফার উপহার দেওয়া হতো। নেতা মন্ত্রীদের পকেটে অফার থাকতো। কি জাতের সরকার ছিল? বলছেন ভাই বন্ধুর সরকার। ঠিক, আমরা তো এই রাজ্যের জনগণকে ভাই বন্ধুই মনে করি। আমরা তো একাত্ম মানবতাবাদী বিশ্বাসী। আমরা মনে করি আমরা এক পরিবারভুক্ত, কেউ আমাদের থেকে বিচ্ছিন্ন নন। আমরা সেই আদর্শ নিয়ে চলি, অন্তর্দয়ের আদর্শ আমাদের। একদম এই সমাজের অন্তিম ব্যক্তির উত্থানের কথা আমরা চিন্তা করি, বলে তারা আমাদের থেকে বিচ্ছিন্ন নয়। ভাই বন্ধু তো অবশ্যই। স্লোগান দেওয়া হতো, আজকে যারা মিত্র শক্তি তারা স্লোগান দিতেন বাপুতের সরকার। আজকে মিত্র শক্তি, কিন্তু বাপুতের সরকার এই ছিল স্লোগান। ভুলে যাননি। আর যিনি কথাগুলি বলছিলেন
ভ্রষ্টাচারের কথা বলছেন তারা, যে সরকারটা এই 88 থেকে 93 ভ্রষ্টাচারের মধ্যেই ডুবেছিল, যে কারণে প্রত্যাবর্তন আর সম্ভব হয়নি, এবং তাদের ঘটনাক্রমকে পুঁজি করে সিপিআইএম এতকাল প্রচার করে গেছে এবং 25টা বছর, টানা 25টা বছর তাদের এই 5 বছরের কর্মকাণ্ডকে তুলে ধরে নির্বাচনে প্রচার অভিযান চালিয়েছে এবং সাফল্য পেয়েছে। মানুষ এতটা বিরক্ত হয়ে গেছিল তাদের উপর, আইন শৃঙ্খলা দূর দূরান্তের কথা বাদই দিলাম, এই আগরতলা শহরে আমি আর তাদের নাম উল্লেখ করতে চাই না, কিভাবে নারীদের অসম্মান করা হয়েছে, অপহরণ, এই প্যালেস কম্পাউন্ড এলাকা থেকে কতজনকে অপহরণ করা হয়েছিল তাদের জামানায়। এই রাজ্যের মানুষ ভুলে যাবে না সবিতা হত্যার বিষয়টি, ভুলে যাবে না কারা কারা যুক্ত ছিল। এই ছিল আইন শৃঙ্খলা। শুধুমাত্র রাজনৈতিক লাভের অঙ্ক কষে উপনির্বাচনের আগে আমাদের শ্যামলী শর্মাকে হত্যা করা হয়েছে, এগুলি কি ত্রিপুরার মানুষ ভুলে যাবে? এদের সমর্থনে এসে মানুষ দাঁড়াবে? আমাদের জমায়েত দেখে, আমাদের জমায়েতে উপস্থিতি দেখে সাধারণ মানুষের যে অংশগ্রহণ ছিল তা দেখে তারা ঘাবড়ে গেছেন। বলছেন আমরা কি ভুল বুঝিয়ে মানুষকে এনেছি? মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আজকের দিনে মানুষকে বোকা বানানোর সুযোগটা খুবই কম। মানুষ সব জানতে পারে, সরকারি প্রকল্পগুলি সম্পর্কে জানতে পারে, কারা এই সমস্ত প্রকল্প থেকে সুযোগ নিতে পারেন সে সমস্ত বিষয়ে জানেন, কিভাবে নিতে পারেন সে সমস্ত বিষয়ে জানেন। তারা এও জানেন এখন চাকরির জন্য কিংবা সরকারি ঘোষিত বিভিন্ন প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য নেতার বাড়িতে ভিড় করতে হয় না, মন্ত্রীর বাড়িতে ভিড় করতে হয় না, সেগুলি জানেন মানুষ। যারা এসছেন আমাদের জনজমায়েতে স্বতঃস্ফূর্ত ভাবে এসেছেন, আপনারাই কথা বলেছেন অনেকের সঙ্গে, আমাদের যারা সাধারণ সমর্থকরা এসছেন তাদের সঙ্গে আপনারা কথা বলেছেন। ত্রিপুরার মানুষ দেখেছে, পূর্ব অভিজ্ঞতার সঙ্গে তাদের বিচার বিবেচনা করেছেন বর্তমানের যে অবস্থা, যে ব্যাপক গুণগত পরিবর্তন এসছে। রেলের নামে শুধু আন্দোলন হয়েছে, এই সময়কালের মধ্যে কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর থেকে কিভাবে ব্যাপক পরিবর্তন এসছে প্রত্যেকটি ক্ষেত্রে।
যে সুনির্দিষ্ট কতটা চাকরি হয়েছে। বিপ্লবদের একটা পরিসংখ্যান দিয়েছিলেন, আপনাদের প্রবক্তাদের মধ্য থেকে একটা প্রদেশ কার্যালয় থেকে বলা হয়েছিল, পরবর্তী সময় মন্ত্রী সুশান্ত চৌধুরীর কথা উল্লেখ করেছেন, তিনি একটা মানে মানে আলটিমেটলি সংখ্যাটা কত? আমি এখন আপনাদের সংখ্যাটা বললাম, এবং সেই সংখ্যাটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন, 17,645। বাকিটা আপনারা মানে তথ্য সংগ্রহ করাটা খুব কঠিন। আর নতুন করে আরো চাকরি হচ্ছে, ইতিমধ্যে কিছু কিছু ঘোষণা যেগুলি দেওয়া আছে, প্রক্রিয়া শুরু হয়েছে, সেগুলি নিয়ে মানে এখানে উল্লেখ করা হয়নি। কিন্তু এতগুলি যে এই যে 17,645 সেই চাকরিগুলি দেওয়া হচ্ছে। আর এই ধরনের তথ্য নেওয়া খুব একটা আজকের দিনে কঠিন না, সচিবালয় থেকে খুব সহজে ওই বিষয়গুলি পাওয়া যায়। আরেকটা প্রশ্ন, মানে এটার বাইরে, মানে এইগুলো তীব্রাবস্থা নিয়ে আপনাদের অবস্থানটা এখন, কারণ আমরা প্রদ্যোৎ কিশোর দেববর্মনের বেশ কয়েকটা বক্তব্য শুনেছি, যেখানে দেখা গেছে তিনি এক প্রকার একটা কংগ্রেসের, আমি একটু শুরুতেই বলেছিলাম, কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয় কি, তাদের পরবর্তী সময় আবার হাল ধরবেন, কোন নেতার নিয়ন্ত্রণে থাকবে, এই সমস্ত বিষয় আছে। আর সে সঙ্গে অনেক নেতার অনুগামীরাই বিভিন্ন জায়গায় আমাদের দলে, অধিকাংশ তো চলেই আসছেন, তারপরেও যারা অবশিষ্ট রয়েছেন তারা অনেকেই আমাদের দলে চলে আসছেন। এই সমস্ত বিষয় নিয়ে তাদের মধ্যে অনেক টানাপোড়েন চলছে। এই বিষয়গুলি সামনে রেখে তারা এই জমায়েত করতে চেয়েছেন, কিন্তু জমায়েতে তারা মানুষকে কিছু ভালো কিছু দেওয়ার যদি চেষ্টা করতেন তাহলে হয়তো তাদের জন্য ভালোই হতো। যদিও খেলা নির্ভর করে, অনেকাংশেই নির্ভর করে ক্যাপ্টেন্সির উপর, অধিনায়ক কেমন, কিভাবে পরিচালনা করেন, এগুলোর উপর নির্ভর করে। তাদের পরিচালনা পদ্ধতি এমনই যে মানুষকে নতুন কিছু দিতে পারেন না তারা। বিরোধী দলে থাকলে স্বাভাবিকভাবে সরকারের গঠনমূলক সমালোচনা তারা করবেন, যেই থাকুন না কেন গঠনমূলক সমালোচনা করবেন। বাস্তবে তারা তা করতে পারছেন না। পরিণাম তারা দেখেছেন, আগামী দিনেও দেখবেন।
যাক, আপনাদের যদি কোনো বিশেষ কিছু জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আজকে সুদীপ রায় বর্মন একটা অভিযোগ করেছেন, তিনি বলছেন যে মানে একাধিক তো অভিযোগ ছিল।